আন্দোলন দানা বেঁধে উঠবে, সেটা হলো ইনক্লুসিভ নির্বাচন, আওয়ামী লীগকে এবং 15 দলকে সেই নির্বাচনে অংশগ্রহণ। কোন আইনের কোন ধারায় বাংলাদেশের কোন রাষ্ট্রীয় আইনে বঙ্গবন্ধু নিষিদ্ধ? কোন আইনে কোন ধারায় বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিষিদ্ধ? কোন আইনের কোন ধারায় বঙ্গবন্ধু বলা নিষিদ্ধ? অবশ্যই নিষিদ্ধ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দানকারী, ভারতীয় উপমহাদেশ নয়, এশিয়া মহাদেশের সর্বপ্রাচীনতম এবং সর্ববৃহৎ রাজনৈতিক দলের কার্যক্রম ইউনূস সরকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারেক সরকার তো এটা দ্রুততম সময়ে নিষিদ্ধ, কারণ এটা অগণতান্ত্রিক। আমরা সেই আলাপে যাব না, আমরা আরো সময় অপেক্ষা করছি যে বঙ্গবন্ধু 32 নম্বর 7ই মার্চ এই সকল শব্দে আপনাদের ত্রাহি মধুসূদন অবস্থা হবে কেন? আপনারা বাংলাদেশ পেয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, কারণ কিন্তু এই বঙ্গবন্ধু, কারণ কিন্তু এই 6 দফা, কারণ কিন্তু এই 71, কারণ কিন্তু 7ই মার্চ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাদের তো কম্পন ধরে, তারা বঙ্গবন্ধু এই শব্দটা শুনলে তাদের হৃদয় কেঁপে উঠে, যে তাদের যে এই বঙ্গবন্ধুর তেজের কাছে তারা সবসময় পরাজিত হয়ে পড়ে। তার জন্যে এমনকি তথাকথিত নির্বাচনে তারেকের রাষ্ট্রেও বঙ্গবন্ধু আমরা দেখলাম গত 12 ঘন্টায় বা 24 ঘন্টায় আমরা দেখলাম যে তিনিও নিষিদ্ধ। একটি মনস্টার সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসুক আর না বাসুক, তারা যা এই মনস্টারের হাত থেকে রক্ষা করার জন্য বিএনপিকে ভোট দিয়েছে, যারা ভোট কেন্দ্রে যেতে পেরেছেন বা গিয়েছেন, তারা আপনাকে ভোট দিয়েছেন। কিন্তু মনে রাখতে হবে, মনস্টার ইউনূসের বিরুদ্ধে, জামাতিদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে, বঙ্গবন্ধুর পক্ষে, 71-এর পক্ষে। কারণ 71-এর বিষয়টা আপনি যারা ক্ষমতায় আছেন, এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, আপনার বাবা ছিলেন সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধা, এবং আপনার বাবা পরবর্তীতে কখনো আমৃত্যু বঙ্গবন্ধুকে অস্বীকার করেননি, বঙ্গবন্ধু যে জাতির পিতা সেটাকে উনি অস্বীকার করেননি। অতএব আপনার রাষ্ট্রে বঙ্গ 7ই মার্চ নিষিদ্ধ, এই বিষয়টাই এখনো মনে হচ্ছে ইউনূস এই যে মব গ্যাংস্টার বা মব সম্রাট ইউনূসের আত্মাই ঘুরে ফিরে বেড়াচ্ছে এই সরকার। এখনো আমরা এই সরকারকে সাংবাদিক হিসাবে, ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ হিসাবে, দ্য ভয়েস হিসাবে আমরা এখনো এই সরকারকে সময় দিতে চাই, আমরা আরো দেখতে চাই। কিন্তু 32 নম্বরকে যখন ভেঙে ফেলা হলো, আপনাদের নাম কিন্তু তারা বলল। আমরা কিন্তু বাংলার মানুষ যারা আপনাদেরকে ভোট দিয়ে আস্থা এনেছে, তারা কিন্তু এখন পর্যবেক্ষণে আনছে। এই গত দুইবার বা তিনবার আমরা প্রমাণ পেয়েছি বাংলাদেশের সাধারণ মানুষরা বঙ্গবন্ধুর 32 নম্বরে গেছে। সেখানে আওয়ামী লীগের কথা বলছি না আমি, সেখানে সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধু। সেই বঙ্গবন্ধুর কে আপনারা বাধা দিচ্ছেন। আপনার বাধা দেওয়ার তো এখন তো গণতান্ত্রিক পরিবেশ আপনারই তৈরি করার কথা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ বলেছেন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাঙালির, এটা আমার এখানেও লেখা ছিল, আমাদের একজন সুজন মাহমুদ জয় তিনিও লিখে দিলেন, ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ বলছেন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস হয় না। শাহবাগ থানার ওসি মনিরের কাছে মুক্তিযুদ্ধ শুরু করতে বঙ্গবন্ধুর হুকুম দেবার ভাষণ নিষিদ্ধ। এই যে বিষয়টা, সেটা আমি আনতে চাচ্ছিলাম। আপনাদেরকে বঙ্গবন্ধুকে প্রতিষ্ঠিত করতে হবে, 32 নম্বরকে উন্মুক্ত করে দিতে হবে জনগণের জন্য, এবং বঙ্গবন্ধুর এই বাড়ি, যেটা বাংলাদেশের সূতিকাগার বলা যাবে, বাংলাদেশের যেই ঘর থেকে বাংলাদেশের জন্ম, সেটাকে আপনারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো শুধু নিতে হবে না, যারা একে আঘাত করেছে তাদের সকলের ভিডিও ফুটেজ সমস্ত জায়গায় রয়ে গেছে, এবং তাদের নিজেদের তারা স্বীকার করেছেন, যেমন মেজর ডালিমরা স্বীকার করেছিলেন, সেই রকম স্বীকারোক্তি রয়ে গেছে। তাদেরকে আপনারা আইনের আওতায় আনলেন। 7ই মার্চকে পরাজিত শক্তি, স্বাধীনতার বিরুদ্ধে শক্তি, যারা 18টি মাস দেশকে দখল করেছিল,
মেটিকুলাস ডিজাইন করে তারা এই দেশকে বঙ্গবন্ধুকে মুছে রিসেট বাটন কথা বলা হয়েছিল। বাংলাদেশের এমন কোনো জায়গায় নেই, মুজিবনগর থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় বঙ্গবন্ধুর স্মৃতি, মুক্তিযুদ্ধের স্মৃতি, মুক্তিযোদ্ধাদেরকে আঘাত, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আঘাত, সমস্ত কিছু ধ্বংস করেছেন। কিন্তু তারেককে বাংলাদেশের মানুষ, এমনকি আমি বিশ্বাসের অর্থ বিশ্বাস নয়, আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে, এমনকি যেই সকল আওয়ামী লীগ ভোটাররা তারা বাড়িতে থাকতে পারছিলেন না, তারা আপনাকে ভোট দিয়েছেন যাতে করে এই মবস্টারের হাত থেকে আপনি একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনেন। অতএব 7ই মার্চের ভাষণ আপনাকে সহযোগিতা বা আপনাকে স্বীকার করতে হবে যে 7ই মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এবং সেই রাজনৈতিক দল সহ সকল রাজনৈতিক দলকে উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার অধিকার ফিরিয়ে আনতে হবে। বঙ্গবন্ধু স্বাধীনতা বিরোধীদেরকে কোনো ক্রমেই ক্ষমা করেননি, এটা আমাদের আরেকটি ন্যারেটিভ যে ওরা বলে। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি তামজিদ, ওরা যারা বাংলাদেশকে আবার দখল করে নিতে চেয়েছিল 75-এ, তারা বলে যে এই আমাদের বলবো যে যেভাবে অনুপ্রবেশ করে স্বাধীনতার পক্ষের শক্তির ভিতরে অনুপ্রবেশ করে তারা এইসব বলে যে বঙ্গবন্ধুর জন্যই তো এই কাজ হয়েছে, বঙ্গবন্ধু তাদেরকে মাফ করেছে। বঙ্গবন্ধু একজনকেও মাফ করে দেয়নি, যারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল একজনকেও মাফ করেননি। অতএব এই বিষয়গুলোকে আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে যে বঙ্গবন্ধু সেখানে যে সাধারণ ক্ষমা, এটার মধ্যে ওই আমাদের এই পড়াশোনার জন্য মনে হয় ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ আমাদের এই কাজটা করতে হবে। বঙ্গবন্ধুর কাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন এবং সেখানে এক্সক্লুড ছিল কোন কোন অপরাধগুলো, এই বিষয়ে আমি মনে করি যে আমাদের এই 3 জনের কাজ করা উচিত। আমাদেরকে যারা শুনছেন তাদের প্রত্যেকের প্রতি আমাদের একটা অনুরোধ, আমরা কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, যেটা আমি নিরপেক্ষ নই বা আমরা নিরপেক্ষ নই, আমরা বাংলাদেশের পক্ষে। বাংলাদেশ মানে 71-এর পক্ষে। আমরা 71-এর যে চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেটা 71-এর 7ই মার্চ নয়, 26শে মার্চ নয়। এটার জন্য প্রস্তুতি সেই পাকিস্তান, বঙ্গবন্ধুর ভাষণে সেই ইতিহাসটা আমি ব্যাখ্যা করে প্রথমে বুঝালাম আপনাদেরকে, বললাম যে বঙ্গবন্ধুর ভাষণের প্রথমে পাকিস্তানের ইতিহাস, পাকিস্তানের জন্ম, তারপরে এক এক করে কোন আন্দোলন বাঙালিদের কি চাইলো সেসবগুলো উনি বারবার বলেছেন। 52-এর এসে বললো যে তোমরা বাংলা ভাষায় কথাই বলতে পারবে না। তারপরের ইতিহাস যে 6 দফার সেটাই আসলে এই যে ইতিহাস, এই যে স্টেপ বাই স্টেপ ইতিহাস, এই বিষয়গুলো আমরা আমাদের যারা আপনারা এখন শুনছেন, যারা নতুন প্রজন্ম, যারা এই 2000 সনে জন্ম, আপনাদের কাছে আমাদের তুলে ধরাটাও একটা কর্তব্য। কারণ সেখানের প্রেক্ষিত না বুঝলে বঙ্গবন্ধুর ভাষণ আমরা যখন শুনি তখন আমরা যেরকম শিহরিত হই, আমরা যেরকম দেশ রক্ষায়, এই মাতৃভূমি রক্ষার জন্য উদ্বুদ্ধ হই, আপনাদের নিশ্চয়ই কোনো একটা গ্যাপ সেখানে আছে, যে গ্যাপটা আমাদেরকে পূরণ করে দিতে হবে, প্রেক্ষাপটটা জানাতে হবে। সেখানকার সেই সময়ের 71-70-এর নির্বাচনে আমাদের এই বঙ্গভূমির দল মত নির্বিশেষে বঙ্গবন্ধুকে ভোট দেয় এবং বঙ্গবন্ধু পাশ করেন। অতএব আমাদের জানতে হবে যে একটি সাংবিধানিক পন্থায় বঙ্গবন্ধুকে আমরা আমাদের নেতা নির্বাচন করি, সেই নেতৃত্বকে অ্যাভয়েড করে বাংলার মানুষকে পাকিস্তানি সৈনিকেরা বা পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া বলল যে ওদেরকে কিছু 2 লক্ষ 3 লক্ষ মেরে ফেলো, তাহলে তারা আমাদের হাত থেকেই তারা খাবার খাবে। আমরা পূর্ব বাংলার মানুষ চাই না, মাটি চাই। এবং আপনারা জানেন যে 69 সনে আমাদের বঙ্গ উপসাগর থেকে যে জলোচ্ছ্বাস হয়, সেখানে প্রায় আমি নাম্বারটা ভুলও বলতে পারি, 3 লক্ষ থেকে 5 লক্ষ বাঙালির মৃত্যু ঘটে। এবং পাকিস্তান থেকে একজন পাকিস্তান সরকারের কোন মন্ত্রী এবং প্রেসিডেন্ট সহ কেউ সেখানে আসেনি, এবং একটা টাকা সেটুকু পেরেছেন তারা করেছেন তখনকার।
এই যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আবারও বলি, আপনারা যারা মনে করেন 6 দফা বঙ্গবন্ধু দেওয়া মানে আওয়ামী লীগের দেয়া, হ্যাঁ, আওয়ামী লীগ তখন একচ্ছত্র বা পূর্ব বাংলার জনগণের স্বাধিকার আন্দোলনের সামনে নেতৃত্বে। আপনাদের জন্য বলছি, আপনাদের কাছে সত্য বিষয়টা হলো যে আগরতলা ষড়যন্ত্র মামলা এটা মিথ্যা মামলা নয়। আগরতলায় বঙ্গবন্ধু একমাত্র সিভিলিয়ান, আর বাকি সবগুলো নন সিভিলিয়ান তার ছিল। এটা বাংলাদেশকে তৈরি করার, বাংলাদেশে আপনারা কি মনে করেন যে 71 সনের 7ই মার্চে এরপরে আমরা 25শে মার্চের রাতে আমাদের বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়লো সশস্ত্র বাহিনী, পৃথিবীর সবচেয়ে সশস্ত্র যে বাহিনী পাকিস্তানি আর্মি, তারা ঝাঁপিয়ে পড়লো, তাহলে বাঙালিরা অস্ত্র নিয়ে যুদ্ধ করবে কিভাবে? সেইটার জন্য প্রস্তুতি কিন্তু অনেক আগ থেকেই তৈরি হচ্ছিল, কোথায় হবে ট্রেনিং, কোথায় হবে, কারা দিবে কি না দিবে। অতএব সার্বিক বিষয়টা আপনাদের জানতে হবে যে এটা একটা দুর্দান্ত দীর্ঘকালীন প্রস্তুতির পর তারপর এই আমাদের স্বাধীনতা সংগ্রাম, যেটার মৌলিক নেতৃত্ব হলো বঙ্গবন্ধু। 6 দফার মৌলিক যে চিন্তা চেতনা যার মাথা থেকে, সেটা হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় যোগদান করেও উনি সেখান থেকে পদত্যাগ করে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের জন্য উনি পার্টির দায়িত্ব গ্রহণ করে দীর্ঘ পন্থার পর আসে এই আমাদের 7ই মার্চ, যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। সেখানে উনি সুস্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি মুক্তিটা পরে বলেছেন স্বাধীনতার সংগ্রাম, তারপরে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই যে বলছেন, এটার পরে আমাদের এখানের এই সার্বিক বিষয়ে আমরা কি মাওলানা ভাসানীকে খুঁজে পাচ্ছি? সেখানে না, পাচ্ছি না। আমরা কি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সেখানে দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। কারণ তাদের কাছে একটা ভয় ছিল যে আমরা পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে দাঁড়ালে যেভাবে তাদেরকে হত্যা করছে সাধারণ মানুষকে, ছাত্রদেরকে, আমাদেরকে সেভাবে হত্যা করবে। আর বঙ্গবন্ধু তার 7ই মার্চের বক্তৃতায় যে সেখানে উনি বলেছেন, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, আমার কথা মিথ্যা হলে আমি এখনই ভাষণটা শুনিয়ে দিতে পারি। আবার আমরা নতুন জেনারেশন, উনি বলেছেন তোমরা তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা রাস্তাঘাট চিরতরে বন্ধ করে দেবে। এর চেয়ে আর সুস্পষ্ট ভাবে কিভাবে একজন লিডার, সেই লিডার কিন্তু ডক্টর ইউনূসের মতো মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করে নয়, সেটা আমাদের বাংলাদেশে এবং পশ্চিম পাকিস্তানের মেজরিটি পার্টি হিসাবে, সেই মেজরিটি পার্টি শুধু নামে এনসিপির মতন মেজরিটি নয়, সেটা গণতন্ত্রের নির্বাচন, 70-এর নির্বাচন, যেটা বলা হয় পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে। এই নির্বাচনে 2 অঞ্চলের মানুষ এই বঙ্গবন্ধুকে তার কাছে এই অথরিটিটা তুলে দেয় এবং তাই সেই জন্য এটা লিগাবো। উনি যখন বলেন যে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না, এবং সেটা দেয়নি কেউ। আমরা তখন জন্ম নিয়ে শিশু ছিলাম, কিন্তু আমরা ইতিহাস তো পড়ি। ইতিহাস শুধু আপনি পক্ষের বিপক্ষের সমস্ত পড়তে হবে, পাকিস্তানি লেখকদের এটা পড়তে হবে, ভারতীয়রা কিভাবে লেখে পড়তে হবে, বাংলাদেশের জামাতিরা কিভাবে লেখে পড়তে হবে। বর্তমান সরকার যে কোন তথাকথিত নির্বাচন হোক, সকল নির্বাচন, তারপরেও জনগণ যেই অংশটুকু ভোট দিতে গিয়েছেন তারা তাদের প্রতি আস্থা রেখেছেন যে এই দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবেন। কারণ 15 বছর ধরে পরিবেশ ছিল, স্থিতিশীল পরিবেশ ছিল, মানুষ কাজ করতে যেত, মানুষের আয় ছিল, ইলেকট্রিসিটি ছিল, সমস্ত কিছু ছিল, মানুষ বেকার ছিল কম। বাংলাদেশে নাকি তখন প্রায় বেকার ছিলই না বলা যায়। আর যেহেতু বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, একদম বলবো না যে শূন্য হবে এবং হওয়া আপাতত সম্ভব। কিন্তু সেই অবস্থা থেকে আপনারা এই গত 3 সপ্তাহে, এখনো মাস হয়নি, 12 তারিখে মাস হবে আর 5 দিন পর, এই 3 সপ্তাহে এখনো পর্যন্ত দৃশ্যমান না বলবো যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছেন, না ইতিহাস সংরক্ষণের কথা আপনারা বিবেচনা করেছেন, না যে বিনা বিচারে জেলে যারা বন্দী সেটা
আমরা শুধু জানি যাদের নাম আমরা জানি, কিন্তু আমরা জানি না যে প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পরিষদ ইউনিয়ন থেকেও কত হাজার হাজার মানুষ জেলে বন্দী আছেন এবং তাদেরকে এখনো পর্যন্ত আপনারা মুক্ত করে দেননি। অতএব এই সরকারকে আরো কিছুদিন সময় আমরা অবশ্যই দেব। আমরা যে কাজগুলো এই সরকারের সমালোচনা করার আগে সরকারকে অন্ততপক্ষে আরো কিছুদিন সময় দিতে হবে, কিন্তু আমরা কিন্তু এর ভিতরেই সরকারকে তুলে দিচ্ছি যে ওনারা ওই কাজটুকু করলে বাংলাদেশের মানুষ তাদের প্রতি অন্ততপক্ষে বৎসর বা 2 বছর সময় আস্থা রাখতে পারবেন। কারণ